আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমি তোমাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের আবার প্রথম থেকে শুরু করেছি। গত গত লেকচারে আমি তোমাদের পড়িয়েছি প্রথম অধ্যায়। তো আজকে আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। এই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই অধ্যায়টা আমরা আগে পড়েছি। আমরা পুনরায় একটু আলোচনা করব এবং এই অধ্যায়ে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের প্রশ্নগুলো কিছু বলবো এবং ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। তো প্রথমে অনুধাবনমূলক কিছু কোশ্চেন আমি তোমাদের বলবো এবং সেগুলো ব্যাখ্যা করব। তাহলে প্রথমে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। এই বাংলাদেশ সমাজ ও সংস্কৃতি অধ্যায়ে যেটা আলোচনার বিষয় সমাজ সংস্কৃতি, তাহলে তোমাদের অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে সংস্কৃতি কাকে বলে। তাহলে সংস্কৃতি, তোমরা জানো সংস্কৃতি কাকে বলে, তোমাদের বারবার পড়ানো হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে সংস্কৃতি কাকে বলে সেটা বলার চেষ্টা করব। তাহলে সংস্কৃতি সংস্কৃতি কথাটা এসেছে যে সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দ কালচার, যেটা এসছে কোয়ালিয়ার থেকে, যার অর্থ হচ্ছে হলো চাষ করা বা কর্ষণ করা। কোয়ালিয়ার থেকে এসেছে এই কালচার শব্দটি। এই কালচার শব্দটি কোয়ালিয়ার থেকে এসেছে, যার অর্থ চাষ করা বা কর্ষণ করা। তাহলে কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোয়ালিয়ার থেকে এসেছে। এটা একটা ল্যাটিন শব্দ, যার অর্থ চাষ করা বা কর্ষণ করা। তাহলে এই সংস্কৃতি বা কালচার শব্দটি প্রথম ব্যবহার করেন ইংরেজ সাহিত্যবিদ ফ্রান্সিস বেকন। তাহলে প্রথম ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। তাহলে কালচার শব্দটি প্রথম ব্যবহার করেন ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন। এখন আমরা জানব যে কালচার কাকে বলে বা সাহিত্য কাকে বলে। তাহলে সংস্কৃতি হচ্ছে মানুষের তাহলে সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষের সমগ্র একটা জীবন আচরণ, অর্থাৎ মানুষ তার প্রয়োজনে যা কিছু সৃষ্টি করেছে সেটার একটা সব যে সৃষ্টি করেছে তার একটা পুরো একটা জীবন প্রণালী হচ্ছে, মানুষের পুরো জীবন প্রণালী হচ্ছে সংস্কৃতি। সেজন্য ম্যাকাইভার বলেছে যে আমরা যা, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আবার সংস্কৃতির একটা বিখ্যাত সংজ্ঞায় ইংরেজ নৃবিজ্ঞানী ইবি টেলর বলেছে যে সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, আচার ব্যবহার, রীতিনীতি, আইন ইত্যাদির একটি জটিল সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তাহলে মানুষের গোটা জীবন প্রণালী হচ্ছে সংস্কৃতি। এমন কোনো সংস্কৃতি মানুষের তাহলে গোটা জীবনকে নিয়ে
সংস্কৃতি আলোচনা করে। তাহলে সংস্কৃতির সংজ্ঞায় তোমরা আরও বিস্তারিত জানো, আমি একটু সংক্ষিপ্ত তোমাদের বললাম। তাহলে সংস্কৃতি হচ্ছে সর্বত্র বিরাজমান। এখন কোশ্চিন যদি তোমাদের আসে অনুধাবনমূলক কোশ্চিনে, যে সংস্কৃতি সর্বত্র বিরাজমান, ব্যাখ্যা করো। সংস্কৃতি সর্বত্র বিরাজমান, ব্যাখ্যা করো। এটা যদি তোমাদের অনুধাবনমূলক কোশ্চিনে আসে, তাহলে সংস্কৃতি সমাজবিজ্ঞানের অন্যতম একটি প্রত্যয় এবং হলো অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত বর্তমান সমাজ পর্যন্ত সকল সমাজে দেখা যাচ্ছে সংস্কৃতি রয়েছে বা সংস্কৃতি বিরাজমান। তা সংস্কৃতি সমাজের মানুষের হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ যে পরিচয়, সেটার একটা সুস্পষ্ট ইঙ্গিতবহ একটি উপাদান। সংস্কৃতি সর্বদা গতিশীল, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে গেলে দেখা যাচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নে হচ্ছে মানুষ যা অধিকার করেছে, মানুষ যা অর্জন করেছে, তার সবই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ কোনো সমাজই সংস্কৃতির বাইরে নয়, অর্থাৎ কোনো সমাজে সংস্কৃতির অবস্থানকে অস্বীকার করতে পারে না। সংস্কৃতির এই যে অপরিহার্যতা, সংস্কৃতির এই যে প্রয়োজনীয়তা, এই অপরিহার্যতার কারণে তার সর্বদাই সংস্কৃতি সর্বদাই কি গতিশীল এবং সব সমাজে সংস্কৃতি বিরাজমান। বংশ পরম্পরায়, দেশ বিদেশে, যুগে যেখানে যাও না কেন, সংস্কৃতি সর্বদা বিরাজমান ছিল এবং থাকবে। অতএব বলা যায় সংস্কৃতি সর্বদা বিরাজমান। সংস্কৃতি সর্বদা বিরাজমান। আমি অনুধাবনমূলক কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি এবং ব্যাখ্যা করছি। ওকে, তাহলে আসো যদি শহরে মানুষেরা, মানে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় সংস্কৃতির প্রকারভেদ, বাংলাদেশে যে সংস্কৃতিগুলো বিরাজমান, যেটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি, শহরের সংস্কৃতি, এই সংস্কৃতিগুলোর বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। যেহেতু এগুলো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা খুঁটিনাটি সব কিছুই পড়েছি, আজ আমি অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক কোশ্চিন নিয়ে তোমাদের সাথে হচ্ছে আলোচনা করছি এবং কোশ্চিনগুলো তোমাদের দিচ্ছি এবং ব্যাখ্যা করছি। ওকে, তার নেক্সট কোশ্চিন যেটা অনুধাবনমূলক, যে শহরের মানুষেরা আত্মকেন্দ্রিক, ব্যাখ্যা করো। এই কোশ্চেন যদি আসে যে শহরের মানুষেরা আত্মকেন্দ্রিক, ব্যাখ্যা করো। মানে আমরা দুই ধরনের, মানে বাংলাদেশে বিরাজমান দুই ধরনের সংস্কৃতির কথা জানি। একটা হলো বাঙালি সংস্কৃতির মধ্যে গ্রামীণ সংস্কৃতি এবং শহরের সংস্কৃতি। তাহলে হচ্ছে শহরের সংস্কৃতির একটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে শহরের মানুষেরা আত্মকেন্দ্রিক। কেন, ব্যাখ্যা করো। তাহলে শহরের মানুষেরা পাশাপাশি বসবাস করলেও দেখা যাচ্ছে তাদের মধ্যে যে একটা পরিচয়, যে একটা সৌহার্দ্যপূর্ণ, যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু থাকে না বললেই চলে। তোমরা জানো যে একই বিল্ডিংয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই কিন্তু বসবাস করে, কিন্তু কেউ জানে না যে এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে কি হচ্ছে। শহর হচ্ছে গতিময় এবং নিত্য যে পরিবর্তনশীল শহরটা,
এবং এই বিকাশমুখী জীবনযাত্রার জন্য শহরের মানুষও কিন্তু তাদের আচার আচরণ সব কিছু কিন্তু বৈচিত্র্যপূর্ণ। শহরের মানুষ বাস করে কি, তারা মানে তাদের জীবনটা খুব মানে ব্যস্ততাপূর্ণ, এবং তারা সব সময় ব্যস্ত থাকে, চাকরি, বিজনেস। এবং শহরের একটা আমরা বৈশিষ্ট্য জানি, শহরের মানুষের পেশার প্রধান একটা পেশা তারা চাকরিজীবী। সকাল থেকে শুরু করে তারা রাত পর্যন্ত ব্যস্ত থাকে। এ কারণে শহরের মানুষদের মধ্যে যে সামাজিক সম্পর্ক, এটা কিন্তু মানে ততটা আন্তরিকতাপূর্ণ বা ততটা অন্তরঙ্গ নয়। শহর মূলত তার নিজস্ব আবশ্যকতা, মানে শুধু মানে এক কথা যা তার প্রয়োজন, এটাই সবচেয়ে মন মানসিকতা নিয়ে শহরের মানুষেরা কিন্তু বসবাস করে। এবং তারা কি করে, নিজকে নিয়ে শুধুমাত্র ভাবে, পরস্পরকে তারা মানে তাদের প্রতিবেশী এগুলোকে নিয়ে তারা কিন্তু ভাবার কোনো সময় নেই। যেহেতু ব্যস্ততাপূর্ণ শহরের মানুষের জীবন, অতএব বলা যায় শহরের মানুষেরা সবসময় কি হয়, আত্মকেন্দ্রিক হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা নেক্সট কোশ্চিন অনুধাবনমূলক, যে সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতির সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা করো। সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে সংস্কৃতি সামাজিক আচরণ নিয়ন্ত্রণের কিন্তু অন্যতম একটা উপাদান হিসেবে কাজ করে। কারণ সংস্কৃতি মানুষের মনে মূল্যবোধ সৃষ্টি করে, এবং সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে। সমাজ জীবনকে সুন্দর, ভারসাম্যপূর্ণভাবে গড়ে তোলার জন্য সামাজিক ধ্যান ধারণা, আচার আচরণ, মূল্যবোধ, আদর্শ, নীতি, প্রথা, আইন কানুন এগুলো কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার এইসবের সব কিছু কিন্তু আমরা জানি এগুলো সংস্কৃতির অন্তর্ভুক্ত। এগুলো সব আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধ এগুলো কি সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে বলা যায় যে সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চিন যে সাংস্কৃতিক ব্যবধান বলতে কি বোঝো, বা সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি ব্যাখ্যা করো। এই সাংস্কৃতিক ব্যবধান বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা, এই তত্ত্বটি একটু আমি ডিটেল আলোচনা করব, কারণ তোমাদের এই সাংস্কৃতিক ব্যবধানটা প্রায় তোমরা বুঝতে একটু সমস্যা হয়, সেজন্য এটা আমি একটু ডিটেল ব্যাখ্যা করব। কালচারাল সাংস্কৃতিক ব্যবধান, যেটাকে বলে কালচারাল ল্যাগ, এই কালচারাল ল্যাগকে সাংস্কৃতিক অনগ্রসরতা বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা বলেও কিন্তু বলা হয়। তো এই সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি W.F. অকবার্ন 1922 সালে তার সোশ্যাল চেঞ্জ নামক গ্রন্থে সর্বপ্রথম এই তত্ত্বটি তিনি তুলে ধরেন। W.F.
ওয়াগ বার্ন নামক গ্রন্থে, যেটা 1922 সালে এই তত্ত্বটি দেন। তাহলে হচ্ছে সাধারণত হচ্ছে পরিবর্তন বা উদ্ভাবন বিষয়ক সংস্কৃতির সাথে যখন জ্ঞান, অভিজ্ঞতা বা দক্ষতা তথা সামাজিক সমঝোতার একটা ব্যবধান তৈরি হয়, সেটা কি বলে সাংস্কৃতিক পশ্চাৎপদতা। যখন হচ্ছে পরিবর্তন বা উদ্ভাবন বিষয়ক সংস্কৃতির সাথে জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা অর্থাৎ সামাজিক সমঝোতার ব্যবধান তৈরি হয়, তখনই কিন্তু এই সাংস্কৃতিক ব্যবধান বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা সেটা কিন্তু লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয়। তাই সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি 1922 সালে বললাম ডাব্লিউ.এফ. অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ নামক গ্রন্থে সর্বপ্রথম ওটা মানে তিনি এই তত্ত্বটি তুলে ধরেন। তাহলে হচ্ছে এই তত্ত্বটি যখন প্রকাশ হয়, প্রকাশ হওয়ার পর কিন্তু বেশ একটা সাড়া জাগায় এবং অনেকের কাছে বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে কিন্তু অনেকে মানে উল্লেখ করেন। তো সংস্কৃতির তাহলে একটু বলি যে সংস্কৃতির একটি উপাদান অন্য উপাদান অপেক্ষা যখন হচ্ছে অগ্রগামিতার মানে অগ্রসরতার দিক থেকে পিছিয়ে পড়ে, তখন তাকে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা সাংস্কৃতিক ব্যবধান বলে। তাহলে সংস্কৃতির একটি উপাদান যখন অন্য উপাদান থেকে কি বলে অগ্রগামিতার দিক থেকে পিছিয়ে পড়ে, তখন সেটাকে আমরা সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা সাংস্কৃতিক ব্যবধান বলবো। ল্যাগ শব্দের অর্থই হচ্ছে পিছিয়ে পড়া বা ধীরে চলা। এই যে ল্যাগ, এই ল্যাগ শব্দের অর্থই হচ্ছে পিছিয়ে পড়া বা ধীরে চলা। তাহলে সংস্কৃতির দুইটা উপাদান, বস্তুগত উপাদান এবং অবস্তুগত উপাদান। তাহলে একটি উপাদান যখন আরেকটি উপাদানের চেয়ে হচ্ছে এগিয়ে চলছে, তা ফলে যে এই দুটি উপাদানের মধ্যে যে হলো ব্যবধানটা পরিলক্ষিত হচ্ছে, সেটি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা। তা সাংস্কৃতিক পশ্চাৎপদতা সম্পর্কে আরবার্স্টের তার সোশ্যাল অর্ডার নামক গ্রন্থে বলেন যে সাংস্কৃতিক পশ্চাৎপদতা প্রত্যয়টি অজ্ঞান কর্তৃক উদ্ভাবিত এমন একটি অবস্থাকে নির্দেশ করে যেখানে সমাজে সংস্কৃতির একটি অংশ বা একটি রূপ অন্য একটি অংশের সাথে ভারসাম্যহীনভাবে বা অসঙ্গতিপূর্ণভাবে পিছনে পড়ে যায়। মানে বারিস্টার তার সোশ্যাল অর্ডার নামক গ্রন্থে অকবার্নের এই সাংস্কৃতিক ব্যবধানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সাংস্কৃতিক পশ্চাৎপদতা অকবার্ন কর্তৃক উদ্ভাবিত এমন একটি প্রত্যয় যেখানে সংস্কৃতির এমন একটি অবস্থাকে নির্দেশ করে যেখানে সংস্কৃতির একটি অংশ বা রূপ অন্য একটি অংশের সাথে ভারসাম্যহীনভাবে বা অসঙ্গতিপূর্ণভাবে পিছিয়ে পড়ে। তাহলে একটা হচ্ছে সংস্কৃতি একটা মানে এই যে পশ্চাৎপদতা ব্যবধান আমরা একটা গ্রাফের মাধ্যমে হচ্ছে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো। গ্রাফটা হচ্ছে আমরা একটা গ্রাফ করি।
তোমরা এই গ্রাফটা একটু লক্ষ্য করো যে ওয়াকবার্ন বলেছে যে আধুনিক সংস্কৃতির সব অংশ সমান তালে একই গতিতে অগ্রসর বা পরিবর্তিত হয় না। এর একটি অংশ দ্রুত গতিতে অগ্রগামী হলেও অন্যটি অনিবার্যভাবে পিছিয়ে পড়ে। সাধারণত সংস্কৃতির বস্তুগত অংশ পরিবর্তনশীল এবং অধিক অগ্রসরমান, কিন্তু বস্তুগত সংস্কৃতির ন্যায় দ্রুত অগ্রসর বা পরিবর্তিত হতে পারে না। তো দেখা যাচ্ছে এই যে বস্তুগত সংস্কৃতি যেভাবে অগ্রসর হয়েছে, অবস্তুগত সংস্কৃতি কিন্তু সেভাবে বস্তুগত সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। ফলে এদের মাঝে কিন্তু একটা কি হচ্ছে, এদের মাঝে একটা ব্যবধান, এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা কি 20 একক, কিন্তু কিন্তু এই যে ব্যবধানটা এটা কি 20 একক। এই অবস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতির সাথে মানে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারেনি। ফলে এদের মাঝে যে হলো গ্যাপটা বা ব্যবধানটা দেখা দিচ্ছে, সেটাই হচ্ছে কালচারাল ল্যাগ। তাহলে দেখা যাচ্ছে যে ওয়াকবার্ন বলেছে যে সংস্কৃতির একটা টোটাল যে হলো মানে টোটাল কালচারটা সমান তালে হচ্ছে মানে একটা অংশ যেভাবে পরিবর্তিত যেভাবে চলে, কিন্তু অন্য অংশটি সেভাবে কিন্তু অগ্রসর হতে পারে না। এই মানে অগ্রসর যখন হতে পারে না, তখন হচ্ছে তাদের মাঝে যে হচ্ছে ব্যবধানটা পরিলক্ষিত হয়, সেটি হচ্ছে কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক ব্যবধান। উদাহরণ হিসেবে বলা যায় যে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে অহরহ, কিন্তু হলো মানে মানে কৃষিক্ষেত্রে যে আধুনিক যন্ত্র যেমন কলের লাঙ্গল, সেচ পাম্প, মাড়াই যন্ত্র, সার, কীটনাশক, উন্নত বীজ এগুলো ব্যবহৃত হচ্ছে। এদের সম্পর্কে মানে এগুলো সম্পর্কে কৃষকদের মাঝে যথেষ্ট জ্ঞান অর্জন হচ্ছে না বা অর্জিত হয়নি তাদের মাঝে, কৃষকদের মাঝে। ফলে উৎপাদন ক্ষেত্রে কি হচ্ছে, সেরকম হচ্ছে সাফল্য অর্জন করতে পারছে না। প্রযুক্তির উন্নয়নের ফলেও কিন্তু সেরকম সাফল্য অর্জন করতে পারছে না। কলের লাঙ্গল, সেচ পাম্প এগুলো কি বস্তুগত সংস্কৃতি, আর কৃষকের জ্ঞান দক্ষতা এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে হচ্ছে বস্তুগত সংস্কৃতি কৃষিক্ষেত্রে কলের লাঙ্গল, প্রযুক্তিগত ব্যবহার এগুলো হচ্ছে মানে উদ্ভাবন হলেও দেখা যাচ্ছে কৃষকদের মাঝে যে হচ্ছে যে দক্ষতা জ্ঞান এগুলো হলো অর্জিত হয়নি। ফলে কৃষিক্ষেত্রে মানে সে সাফল্য অর্জন করতে পারছে না। একটা ল্যাগ, একটা হচ্ছে মানে ব্যবধান থেকেই যাচ্ছে। আবার আরেকটা উদাহরণ দেখা যাচ্ছে যে মানে কৃষকের মাঝে মানে এই যে কম্পিউটার, ইন্টারনেট এগুলোর জ্ঞান না থাকলে মানে জ্ঞান না থাকার ফলে তাদের যে বিকাশটাকে তারা হচ্ছে সঠিকভাবে হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারছে না। আবার দেখা যাচ্ছে টাকা থাকলে কিন্তু গাড়ি কেনা যায়, কিন্তু গ্রামের যে আঁকাবাঁকা পথে যে গাড়ি চালানোর যে দক্ষতা সেটা কিন্তু সবার হয় না। এগুলো হচ্ছে উদাহরণ। অর্থাৎ হচ্ছে সংস্কৃতির একটি অংশ এগিয়ে যায়, কিন্তু আরেকটি অংশ সে তুলনায় পিছনে পড়ে। তো এই প্রক্রিয়াটি কী করে, সাংস্কৃতিক ব্যবধান তৈরি করে। তো আমরা যে ছকটি দেখালাম, এই ছকটির মাধ্যমে কিন্তু তোমরা এ বিষয়ে ক্লিয়ার হবে। তো তাহলে ডাব্লিউ.এফ ওয়াকবার্ন তার সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বে যা বলতে চেয়েছেন যে সমাজ ও সংস্কৃতির বিভিন্ন অংশ কার্যকরণ সূত্রে আবদ্ধ এবং সংস্কৃতির বিভিন্ন অংশ সমান গতিতে অগ্রসর হয় না। তৃতীয়ত ওয়াকবার্ন বলতে চেয়েছে যে সাধারণত বস্তুগত উপাদান অবস্তুগত উপাদানের তুলনায় বেশি গতিশীল। চতুর্থ যে হলো এই গতির তারতম্যের জন্য সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দেখা যায় এবং
পিছিয়ে পড়া উপাদানকে এগিয়ে নিয়ে আসার কি হয় প্রয়োজন দেখা দেয়। নেক্সট একবার বলতে চেয়েছে যে ভারসাম্য বজায় রাখার মানে চেষ্টা সত্ত্বেও অর্থাৎ প্রয়াস সত্ত্বেও বস্তুগত সংস্কৃতি অপেক্ষা পিছিয়ে পড়ে এবং সংস্কৃতির এই অসম অগ্রগতি ঘটতেই থাকে। তাহলে তোমরা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনগুলো আরও যা আছে, যেমন এই যে সাংস্কৃতিক ব্যবধান আমি ব্যাখ্যা করলাম, এখানে হচ্ছে যদি আছে যে কৃষিক্ষেত্রে সাংস্কৃতিক ব্যবধানের প্রকৃতি ব্যাখ্যা করো। সমাজ বলতে কি বোঝায়? সমাজ বলতে কি বোঝো ব্যাখ্যা করো। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর ব্যাখ্যা দাও। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর ব্যাখ্যা দাও। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য বিদ্যমান ব্যাখ্যা করো। উপসংস্কৃতি কি? বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির ধরন ব্যাখ্যা করো।
উপসংস্কৃতি কি? বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির ধরন ব্যাখ্যা করো। নগর সংস্কৃতির গতিশীলতার কারণ ব্যাখ্যা করো। নগর সংস্কৃতির গতিশীলতার কারণ, আচ্ছা আচ্ছা, যাই হোক, নারী স্বাধীনতা নগর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো যা আমি দিলাম সেগুলো হলো পড়বে। অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো দিলাম সেগুলো পড়বে, এবং জ্ঞানমূলক কোশ্চেনও এখান থেকেই আসবে। এবং এই চ্যাপ্টারে মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন এবং নৈর্ব্যক্তিক ভালোভাবে যদি তোমরা হলো কভার করতে চাও, অবশ্যই তোমাদের চ্যাপ্টারটি ভালোভাবে পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।